আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 বা অধ্যায় 6 ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এর সেশন 5-এ আজকে আমরা আলোচনা করব 178 থেকে 180 পৃষ্ঠার সমাধান নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। সেশন 5, ডিজিটাল প্রযুক্তির প্রভাব এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই অভিজ্ঞতা শেষ কাজটি হলো দলগতভাবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করে তা একটি সেমিনারে উপস্থাপন করা। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে প্রেজেন্টেশন তৈরি করব তার বিষয়বস্তু কী হবে? আজকের সেশনে আমাদেরকে শিক্ষক সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন এবং সেই সাথে আমরা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আমাদের আশেপাশে যে ধরনের পরিবর্তন আসছে তার সাথে কীভাবে খাপ খাইয়ে নেব তাও জানব। প্রথমে এসো আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের ব্যাপারে জেনে নেই। প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে শিক্ষক দলে ভাগ করে দিবেন বা আমাদের হয়তো আগে থেকে অন্যান্য অভিজ্ঞতায় কাজ করার সময় থেকে কয়েকটি দল তৈরি করাই আছে, তাহলে আমরা সেই দলেও কাজ করতে পারি। আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু হবে বিশ্বব্যাপী দক্ষিণ বা গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে থেকে 2টি করে দেশ এবং সেই 2টি দেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাব। কোন দল কোন 2টি দেশ নিয়ে কাজ করবে তা শিক্ষক নির্ধারণ করে দেবেন। বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথ, এদের মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ। সাধারণভাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকা বেশিরভাগ দেশ এই তালিকাভুক্ত হলেও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এই তালিকাটি তৈরি নয়। এই দেশগুলোর মাঝে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু মিল পাওয়া যায় বলেই এই দেশগুলোর একটি বৃহত্তর নামের আওতায় আনা হয়েছে। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু সম্পর্কে জেনেছি। এবার এসব কয়েকটি উদাহরণ দেখে নিই যে ডিজিটাল প্রযুক্তির প্রভাবের সাথে খাপ খাওয়াতে এসব দেশে কী কী কাজ করা হয়েছে বা হচ্ছে। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া তাদের প্রযুক্তিগত অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যাতে করে তাদের দেশের সর্বাধিক রপ্তানিকৃত পণ্য কফি এখন আরও দ্রুত এবং সহজে বিশ্বব্যাপী আরও বৃহৎ পরিসরে ক্রেতাদের সামনে তুলে ধরতে পারে। পূর্ব আফ্রিকার আরেকটি দেশ রুয়ান্ডা তাদের জনগণকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এবং পরিবর্তিত প্রযুক্তির সাথে তাদের পরিচয় করে দিতে একটি বৃহৎ ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম হাতে নিয়েছে, যার আওতায় তাদের প্রায় 50 লক্ষ নাগরিক ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে প্রগতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বিগত 8 থেকে 10 বছরে ব্রাজিলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী দলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আরও বৃদ্ধি পেয়েছে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল কেন্দ্রের সংখ্যা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া তার নাগরিকদের জন্য ইন্টারনেট খরচ কমিয়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করেছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত ডিজিটাল প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলাতে তাদের আধার কার্ড, বায়োমেট্রিক আইডি কার্ডকে উন্নত করেছে। ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় বর্তমানে সকল আধার কার্ডের অধিকারী একটি করে ক্লাউড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, যা ব্যবহার করে তারা তাদের প্রয়োজনীয় আসল ডকুমেন্ট এবং সার্টিফিকেট যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন কাগজ, একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট ইত্যাদি সরাসরি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করে সংরক্ষণ করতে পারছে। তাহলে আমরা কিন্তু বেশ কিছু নতুন বিষয় জানলাম, তাই না? আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটি তৈরির জন্য তথ্য অনুসন্ধান করতে গেলে আমরা এমন আরও অনেক উদাহরণ খুঁজে পাব, কিন্তু তার আগে এখন চলো উপরে উদাহরণগুলো অনুসারে বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তির প্রভাবে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে আমরা কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি তার একটি তালিকা তৈরি করি। ছক 6.7 এখন হচ্ছে আমরা এই ছকটা পূরণ করব, যেটা আছে তোমাদের বইয়ের 179 এবং 180 পৃষ্ঠায়। তো এই ছকের লেখাগুলো তোমাদের খুব ছোটো ছোটো করে লিখতে হবে, কারণ আমি খুবই অল্প লেখা লিখেছি। প্রতিটা ছকে তোমরা চেষ্টা করবে 2 থেকে 3 লাইন করে লেখার, ঠিক আছে? তার সাথে আমরা হচ্ছে একটা নমুনা দেখব। ছক 6.7-এর সমাধান। 1 নম্বর পয়েন্টে কি? প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন ইন্টারনেট সংযোগ, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। 2, ডিজিটাল দক্ষতা উন্নয়ন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য এখানে দেখো ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এখানে হবে চিহ্নটা, ঠিক আছে? এই পর্যন্ত এরপর আসি 2 নম্বরটা, ডিজিটাল দক্ষতা উন্নয়ন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য জনগণের মধ্যে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জনগণকে
ডিজিটাল দক্ষতায় শিক্ষিত করতে হবে। 3 নম্বরে কী আছে? কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও উন্নয়ন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। এজন্য বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। 4 নম্বরে আছে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তথ্য ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। 5 ডিজিটাল অর্থনীতির বিকাশ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে হবে। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আইনি কাঠামো তৈরি করতে হবে। এক্ষেত্রে ব্লকচেন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। 6 চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, আইওটি, মেশিন লার্নিং, ব্লকচেন, 3D প্রিন্টিং ইত্যাদি প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া ত্বরান্বিত করতে হবে। 7 ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। বিভিন্ন প্রচারণা এবং কর্মসূচির মাধ্যমে জনগণকে ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করতে হবে। দেশের মানুষের মধ্যে ডিজিটাল সাক্ষরতার হার বৃদ্ধি করতে হবে। আগামী সেশনের প্রস্তুতি। সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য আমরা কে কোন দলে কাজ করব এবং কোন দল কোন দেশ নিয়ে কাজ করব তা এখন আমরা জানি। আমাদের কাজ হচ্ছে দেশগুলো সম্পর্কে নিজের তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসা। তথ্য সংগ্রহের জন্য আমরা চাইলে আমাদের পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের সহায়তা নিতে পারি। পাশাপাশি ইন্টারনেট, টিভি, সংবাদ, বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। প্রয়োজনে আমরা তথ্য সংগ্রহে শিক্ষকের সহায়তা নিতে পারবো। বাড়ির কাজ হিসেবে আমরা প্রত্যেকে যে তথ্যগুলো নিয়ে আসবো সেগুলো হচ্ছে 15 থেকে 20 বছর পূর্বে দেশগুলোতে কী ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হতো, বর্তমানে দেশগুলোতে কী ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে দেশগুলোতে মানুষের খাদ্যাভ্যাস, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিগত 10 বছরে কীভাবে এবং কী ধরনের পরিবর্তন এসেছে। তো আসো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেখি। 15 বা 20 বছর পূর্বে দেশগুলোতে যে ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হতো, ঠিক আছে। তো আমরা এখানে আলোচনা করব হচ্ছে ভারত আর হচ্ছে কি বাংলাদেশকে নিয়ে। এই দুটো দেশ সম্পর্কে হচ্ছে আমাদের এই আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা একটা প্রেজেন্টেশন দেখব। বাংলাদেশ 15 থেকে 20 বছর পূর্বে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছিল খুবই সীমিত। তখন ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি খুবই ব্যয়বহুল প্রযুক্তি ছিল, তাই বেশিরভাগ মানুষ এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারতো না। এছাড়াও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ছিল খুবই দুর্বল। স্মার্টফোনে ব্যবহার ছিল না বললেই চলে। যোগাযোগের প্রধান প্রযুক্তি ছিল টেলিফোন, বিনোদনের জন্য গুটি কয়েক ঘরে থাকতো টেলিভিশন, সংবাদ প্রচারের প্রধান মাধ্যম ছিল রেডিও। ভারতের ক্ষেত্রে ভারতে 15-20 বছর পূর্বে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার খুবই সীমিত ছিল, তবে বাংলাদেশের তুলনায় ভারতে ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তিগুলো ব্যবহার কিছুটা বেশি ছিল। তবে ভারতেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ছিল দুর্বল। সেখানেও টেলিফোন, টেলিভিশন, রেডিও ইত্যাদি বিলাসবহুল প্রযুক্তি হিসেবেই বিবেচিত হতো। এরপর আসো 2 নম্বর প্রশ্নটা কি? বর্তমানে দেশগুলোতে যে ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে দেখো। প্রথমে বাংলাদেশের ক্ষেত্রে দেখি। বর্তমানে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি এখন অনেক বেশি সাশ্রয়ী হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে সাবমেরিন কেবল, উৎপাদন ব্যবস্থায় যুক্ত হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়েছে রোবোটিক্স এবং মাইক্রো রোবোটিক্সের ব্যবহার। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে সাইবার রেঞ্জ এবং প্রস্তুতি চলছে ব্লকচেন প্রযুক্তি ব্যবহারের। বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 170 মিলিয়ন, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 90 মিলিয়ন, ঠিক আছে। এরপর আসো ভারতের ক্ষেত্রে দেখি। ভারতে বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আরও বেশি বৃদ্ধি পেয়েছে। ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন ব্যবহারকারী দেশ। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1.5 বিলিয়ন, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 800 মিলিয়ন। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারত ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, আইওটি, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরুর মাধ্যমে তারা চতুর্থ বিপ্লব, শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে প্রশ্নটা কী ছিল? ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে দেশগুলোতে মানুষের খাদ্যাভ্যাস, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিগত 10 বছরে যেভাবে এবং যে ধরনের পরিবর্তন এসেছে। প্রথমে দেখি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের মানুষের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি, খাবারের বিভিন্ন তথ্য ইত্যাদি জানতে পারে। এছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করা যায়, ফলে মানুষ এখন আরও বেশি বৈচিত্র্যময় খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। দেশের সংস্কৃতির বাইরে ভিনদেশি সংস্কৃতির খাবার সম্পর্কেও তারা অবগত হচ্ছে। খাদ্যাভ্যাস সম্পর্কে দেখলাম, এখন দেখব শিক্ষা সম্পর্কে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশে এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। দেশগুলোর বিভিন্ন বিদ্যাপীঠের ক্লাসরুমগুলোতে যুক্ত হয়েছে
প্রজেক্টর, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল সাউন্ড সিস্টেম ইত্যাদি। এখন অনলাইনে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদি পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের বাইজুস এবং বাংলাদেশের 10 মিনিট স্কুল। ফলে শিক্ষা এখন আরও বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হয়েছে। তারপর দেখি চিকিৎসা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের চিকিৎসা ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখন অনলাইনে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত তথ্য, চিকিৎসার বিভিন্ন পদ্ধতি ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও অনেক হাসপাতাল এখন অনলাইনে রোগীর অ্যাপয়েন্টমেন্ট দেয়। ফলে চিকিৎসা এখন আরও বেশি দক্ষ এবং সাশ্রয়ী হয়েছে। এছাড়াও যুক্ত হয়েছে টেলিমেডিসিন সেবা। এখন দেখি যাতায়াতের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের যাতায়াত ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখন অনলাইনে বাস, ট্রেন, বিমান ইত্যাদির টিকিট বুক করা যায়। এছাড়াও অনেক মানুষ এখন অনলাইনে ট্যাক্সি বা রাইড শেয়ারিং পরিষেবা ব্যবহার করে। ফলে যাতায়াত এখন আরও বেশি সহজ এবং অসুবিধাজনক হয়েছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে উবার এবং ওলা এর মতো কোম্পানিগুলো, ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমাদের পাঠাও যায়, পাঠাওয়ের মাধ্যমে অনেকে তোমরা হচ্ছে বাইক শেয়ারিং করে থাকো, সেই রাইডারের মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করো, সেটাও তোমরা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করে থাকো, ঠিক আছে। এরপর আছে দৈনন্দিন জীবনযাত্রা। দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করতে পারে। এছাড়াও মানুষ এখন অনলাইনে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারে। ফলে মানুষের জীবন এখন আরও বেশি গতিশীল এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে। তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে সেশন 6 আমরা হচ্ছে সেমিনারের প্রস্তুতি দেখব। সেখানে হচ্ছে আমরা বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন কাজ করব, প্রেজেন্টেশন তৈরি করব। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা পরে পর্বে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় 6 সেশন 5-এর 178 পৃষ্ঠা, 179 পৃষ্ঠা এবং 180 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।